তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং এফেক্ট। মানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল জিনিসটা কি, যে কোনো জায়গাতে যদি তড়িৎ যায়, কারেন্ট যদি কোনো জায়গাতে দিয়ে যায়, তাহলে সে কারেন্ট যাওয়ার ফলে তাপ উৎপন্ন হয়। বুঝতে পেরেছো তো? কেন কারেন্ট যাওয়ার ফলে তাপ উৎপন্ন হবে? কোনো জায়গাতে কারেন্ট যাচ্ছে মানে কি, কারেন্ট তড়িৎ কি একটা শক্তি, আর তাপও এক রকমের শক্তি। মানে ওখানে কি তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, মনে কর এরকম একটা পরিবাহী আছে, এই পরিবাহী দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এই পরিবাহীতে একটা তাপ উৎপন্ন হয়। সেটা নিয়ে হচ্ছে আমাদের এই টপিকটা বা এই ছোট জায়গাটা, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। মানে তড়িৎ যদি কোনো জায়গাতে প্রবাহিত হয়, তাহলে তার দরুন একটা তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার হয়েছে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তার আগে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে, যেগুলো আমরা অলরেডি জেনে গেছি, তা সত্ত্বেও আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। বুঝতে পেরেছিস তো? সেটা হচ্ছে কার্য। তাপ উৎপন্ন হচ্ছে মানে শক্তি, আর শক্তি উৎপন্ন হতে গেলে কি করতে হবে? কার্য করতে হবে, কারণ কার্য শক্তি মানে একই জিনিস প্রায়, তাই তো? তো যদি আমাকে কিউ পরিমাণ আধানকে, মনে কর এখানে একটা, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, ঠিক আছে? আর তুই কিউ পরিমাণ আধানকে, যদি কিউটা পজিটিভ হয় তাহলে ঋণাত্মক থেকে ধনাত্মকে আনবি, মানে যেদিকে আসতে চাইবে না তুই কিন্তু নিয়ে আসবি। ঠিক আছে, তাহলে তোকে একটা ওয়ার্ক ডান করতে হবে ডাব্লু, তাই তো? তাহলে আমরা কি পড়েছি, যে এই যে কৃতকার্য কিউ পরিমাণ আধানকে ভি পার্থক্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে, ভি বিভব পার্থক্যে কিউ প্রান্ত, কিউ পরিমাণ আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনতে যদি আমাদেরকে যে কৃতকার্য করতে হয়, সেটা ডাব্লিউ ইকুয়াল টু কি, ভি কিউ। ঠিক আছে, ভি ইন্টু কিউ। এবার এই জিনিসটাকে আমি বলছি যে ধর, তাহলে এটা কৃতকার্য তো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ হলো। এবার আমি বলছি ধর এই কিউ পরিমাণ আধানকে এখান থেকে এখানে আনতে তোর টাইম লাগলো টি। ঠিক আছে, এই কিউ পরিমাণ আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনতে আমার তো টাইম লাগলো টি। তাহলে আমার যদি কিউ পরিমাণ আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনতে টি পরিমাণ টাইম লাগে, তাহলে আই ইকুয়াল টু কি আমরা প্রবাহ মাত্রা পেয়ে যাবো তো, আই ইকুয়াল টু কিউ বাই টি। ঠিক আছে, তোদেরকে বারবার বলেছিলাম স্থির তড়িতে আমরা চার্জের সাথে ডিল করি, আর চলতড়িতে আমরা কারেন্টের সাথে ডিল করি, আর সেই কারেন্টটা পাবো কি করে, চার্জ দিয়েই পাবো, যে চার্জ ডিভাইডেড বাই টাইম। বুঝে গেছে তো? তাহলে কিউ ইকুয়াল টু কি, আই ইন্টু টি। এখান থেকে আমি কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে ওই কিউটা এখানে যদি বসাই, ভি ইন্টু আই ইন্টু টি, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু ভি আই টি। বুঝে গেছে তো? তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময় ধরে আই পরিমাণ প্রবাহ মাত্রা গেলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু আইটি। ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু আইটি। বুঝে গেছে? এবার দেখ, এই ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু আইটি আমরা ডাইরেক্ট লিখতে পারবো যখন এটাকে আমরা জুলে করবো। তাহলে এটা জুল, কারণ কৃতকার্যের একক কি, জুল। ঠিক আছে তো? কৃতকার্যের একক হচ্ছে জুল। আচ্ছা, এটা আমাদের লেখা হয়ে গেছে তো? তাহলে এখান থেকে দেখো আমি কিছু জিনিস চেঞ্জ করে দেবো, মানে অঙ্ক অনুযায়ী বা প্রবলেম অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমি চেঞ্জ করব। আমরা আবার একটা ওহমের সূত্র থেকে আমরা কি জানি, ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, তাহলে আমি এখানে ভি এর জায়গায় আইআর বসিয়ে দিলাম, বসাতেই পারি তো? তাহলে ভি এর জায়গায় আইআর ইন্টু আই ইন্টু টি, তার মানে কি হচ্ছে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এইটা কখন হবে, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি কখন হবে, যখন তোকে প্রবাহ মাত্রা রোধ আর সময় বলে দেবে, ভোল্টেজ বলবে না কিন্তু। প্রবাহ মাত্রা রোধ আর সময় বলে দিলে তুই আই স্কোয়ার আর টি ফর্মুলা কাজে লাগাবি। বুঝে গেছে তো? প্রবাহ মাত্রা রোধ আর সময় বলে দিলে তুই আই স্কোয়ার আর টি ফর্মুলা কাজে লাগাবি। ঠিক আছে, তাহলে এই একটা ফর্মুলা পেলাম আমরা, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখানে হবে জুল, কারণ এসআই তে করছি আমরা। আবার দেখ, লেখা হয়েছে গো, লিখেছো ম্যাডাম? আবার দেখ ভি ইকুয়াল টু আইআর, এখানে আমি
আই ইকুয়াল টু কি পাচ্ছি ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এইখানে আমি ভি ইন্টু আয়ের জায়গায় বসাবো ভি বাই আর ইন্টু টি। তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ডাব্লিউ ইকুয়াল টু এ একটা ফর্মুলা। তাহলে অ্যাকচুয়ালি সবার শুরু কোথায়? যে কথার শুরু কোথায়, প্রথমে কথা কিসে শুরু হয়? চোখে কথা শুরু হয়, তাই তো? সবার শুরু হচ্ছে এইখানে, চোখে চোখে শুরু করেছিলি তো রাজদীপ? সবার শুরু হচ্ছে এই জায়গাটা, বা এই জায়গা থেকে বেটার বলা যে সবার শুরু কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি। দেখ আমি কিন্তু ভিআইটি থেকে চেঞ্জ করে করে একবার আই স্কোয়ার আর টি করলাম, একবার ভি স্কোয়ার বাই আর ইন্টু টি করলাম, বুঝে গেছে তো? তাহলে এইটা হচ্ছে কৃতকার্য। তাহলে এই যে কৃতকার্য হচ্ছে, সেই কৃতকার্যটা আমরা কিভাবে পাবো? ঠিক আছে, সেই কৃতকার্যটা আমরা পাবো তাপ হিসাবে, বুঝে গেছে তো? সেই কৃতকার্য আমরা পাবো তাপ হিসাবে, সেটা জুল প্রথম লক্ষ্য করলেন এবং তিনি তিনটে সূত্র দিলেন, বুঝে গেছে তো? আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখা ভালো, আমরা ক্লাস 9-এ যে তাপের চ্যাপ্টার পড়েছি, ওখানে আমরা কি পড়েছি মনে আছে সব? তাপের জুল তুল্যাঙ্ক বলে একটা জিনিস পড়েছিলাম, কি একটা ফর্মুলা বলেছিলাম মনে আছে? ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এইচ। এই ফর্মুলাটা পড়েছিলাম মনে আছে? যে জে কে বলা হয় তাপের জুল তুল্যাঙ্ক বা শুধু জুল তুল্যাঙ্ক। কি ছিল যে এইচ পরিমাণ তাপ উৎপন্ন করতে যদি ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে। বা ডাব্লু পরিমাণ কার্যের ফলে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, যাই হোক না কেন, ফর্মুলাটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু জে ইন্টু এইচ। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি? জে বাই ডাব্লু। এইচ ইকুয়াল টু কি? জে বাই ডাব্লু। ঠিক আছে, তাহলে এই জে এর ভ্যালুটা আমরা সবাই জানি কত? 4.2। জে এর ভ্যালুটা আমরা প্লাস 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তুই যদি এসআই পদ্ধতি অবলম্বন করিস, তাহলে তোকে, বা এসআই পদ্ধতি অবলম্বন করতে বলতে দেখ, তুই টাইমে তো এসআই আর সিজিএস একই, রোধেরও প্রায় একই, ঠিক আছে? তাহলে তুই সেক্ষেত্রে কি, তুই যদি তাপকে ক্যালোরিতে বের করতে চাস, তাহলে তোকে 4.2 দিয়ে ভাগ করতে হবে বা 0.12 দিয়ে গুণ করতে হবে। আর যদি তুই তাপকে জুলে বের করতে চাস, তাহলে তোকে কিছুই করতে হবে না, ডাইরেক্ট শুধু ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এটা যখন আমরা প্রবলেম করাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? কোনো জায়গাতে উৎপন্ন তাপ মানে তড়িৎ যাওয়ার ফলে যদি তাপ উৎপন্ন যতটা হচ্ছে, কতটা তাপ উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা যদি ক্যালোরিতে নির্ণয় করতে চাই, তাহলে 4.2 দিয়ে আমরা ভাগ করব, মানে এইভাবে করবো আর কি। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, যেটা বেরোলো তাকে 4.2 দিয়ে ভাগ করব, আর 1/4.2 মানে 0.24 দিয়ে গুণ করব, ঠিক আছে? যদি ক্যালোরিতে করতে চাই আমরা, যদি ক্যালোরিতে করতে চাই। আর যদি বলিস না আমি এসব ক্যালোরি ট্যালোরির সমস্যায় যাবো না, জুলে করব, তাহলে তুই ডাইরেক্ট লিখতে পারবি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। জুলের ক্ষেত্রে 4.2 দিয়ে ভাগ করার দরকার নাই, কেন? কারণ জুল 1 জুল মানে 1 ক্যালোরি মানে 4.2 জুল, তাহলে তো জুলের ক্ষেত্রে বের করার কোনোদিন দরকার পড়বে না, বোঝা গেছে তো? ঠিক আছে, এবার হেডিং কোড জুলের সূত্র, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের 3টে সূত্র আছে এবং জুলের সূত্র খুব পরে, বুঝতে পেরেছিস তো? ভালো করে জিনিসটা বোঝ। মনে কর এই একটা পরিবাহী আছে, ঠিক আছে? এই পরিবাহীতে ধর আই কারেন্ট যাচ্ছে, টি সময় ধরে যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, টি সময় ধরে যাচ্ছে, বুঝে গেছে তো? আর এই পরিবাহী রোধ মনে কর, আর হচ্ছে এই পরিবাহীটা রোধ, প্রত্যেক পরিবাহী রোধ থাকে, কারো কম কারো বেশি, কিন্তু রোধ তো থাকবেই, ঠিক আছে? রোধ। তো জুল প্রথম সূত্রতে বলছে যে কোনো পরিবাহীতে, তাহলে এই পরিবাহীতে যদি আই পরিমাণ কারেন্ট যায়, পরিবাহীর যদি টি সময় ধরে আই পরিমাণ কারেন্ট যায়, আর পরিবাহীতে যদি আর পরিমাণ রোধ হয়, তাহলে পরিবাহী রোধ পরিবাহীকে কারেন্ট যেতে বাধা দেবে তো, ঠিক আছে? আর আমরা এই চ্যাপ্টার যেটা পড়ছি যে কোনো জায়গাতে কারেন্ট গেলে তাহলে একটা কার্য হয়, কার্য হলে তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে এইচ পরিমাণ তো তাপ উৎপন্ন হবে। তো জুলের প্রথম সূত্র বলছে এখানে যে তাপটা উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, মানে এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। মানে যত বেশি কারেন্ট যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে, এবং কি বর্গ, বুঝতে পেরেছিস তো? মানে কারেন্ট যদি দ্বিগুণ বেড়ে যায়, তাপ উৎপন্নের পরিমাণটা 4 গুণ বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে তখন কাকে ফিক্স থাকতে হবে? আর আর টি, ঠিক আছে? তাহলে প্রথম সূত্র হচ্ছে রোধ এবং
তড়িৎ প্রবাহের সময় নির্দিষ্ট থাকলে বা স্থির থাকলে রোধ এবং তড়িৎ প্রবাহের সময় নির্দিষ্ট স্থির স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সমানুপাতিক। ঠিক আছে, রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার সমানুপাতিক। তার মানে কি H প্রপোর্শনাল টু I স্কয়ার, যখন R ও T স্থির বা ধ্রুবক। কি বক? ধ্রুবক। এই তো বর্গ, এই যে I স্কয়ার। ও আচ্ছা, বর্গের লিখিনি, মারাত্মক ভুল, বর্গের সমানুপাতিক। রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। তাহলে H প্রপোর্শনাল টু I স্কয়ার। বুঝে গেছে? এটাকে 1 নাম্বার নাম দিলে। আচ্ছা, 2 নম্বর জুলের দ্বিতীয় সূত্রে এইভাবে বলে, জুলের প্রথম সূত্র, জুলের দ্বিতীয় সূত্র, জুলের তৃতীয় সূত্র, এইভাবে কিন্তু অনেক সময় বলে, বা অনেক সময় বলে জুল সংক্রান্ত 3টে সূত্র লেখো। ওটা তাপের জন্য জুলের সূত্র, যে তাপ আর কার্য সংক্রান্ত জুলের সূত্র, আর এখানে কি তড়িৎ সংক্রান্ত। আচ্ছা, দ্বিতীয় সূত্র, জুলের দ্বিতীয় সূত্র যদি বলে তাহলে তখন হবে, দ্বিতীয় সূত্রটা হচ্ছে রোধকে নিয়ে। তাহলে প্রবাহ তোমরা আবার লেখো মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে তখন কি হবে, H প্রপোর্শনাল টু R, যখন I ও T স্থির। এটা 2 নম্বর নাম দেখো। এটা তড়িৎ প্রবাহের সময়, প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সমানুপাতিক। H প্রপোর্শনাল টু R, যখন I ও T স্থির। লেখা হয়েছে গো? লেখা হয়েছে? এবার জুলের যে তৃতীয় সূত্রটা আছে, ম্যাডাম লেখা হয়েছে? লিখুন, হয়ে গেছে তো? জুলের যে তৃতীয় যে সূত্রটা আছে এটা হচ্ছে সময়ের সাথে। বুঝে গেছে তো? যে জুলের তৃতীয় সূত্র হচ্ছে প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ, প্রবাহ মাত্রা এবং পরিবাহী রোধ স্থির থাকলে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। ঠিক আছে, উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তার মানে কি, যত বেশিক্ষণ ধরে তড়িৎ যাবে, যত বেশিক্ষণ ধরে তড়িৎ প্রবাহিত হবে, তত বেশিক্ষণ ধরে তাপ উৎপন্ন, মানে তত বেশি তাপ উৎপন্ন হয়। তাহলে H প্রপোর্শনাল টু কি হবে? H প্রপোর্শনাল টু হবে T, যখন
আই ও আর ধ্রুবক, এইচ প্রপোর্শনাল টু টি যখন আই ও আর ধ্রুবক। ঠিক আছে, ঠিক আছে সোম। দেখো, তাহলে আমরা এবারে যদি তিনটে সূত্রটাকে একসাথে মিক্সড করি, তিনটে সূত্রকে যদি আমরা একসাথে মিক্সড করি, তাহলে দেখো 1 2 3 থেকে আমরা কি পেলাম? 1 নম্বর থেকে আমরা কি পেলাম? এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, আর টি কনস্ট্যান্ট। 2 নম্বর থেকে কি পেলাম? এইচ প্রপোর্শনাল টু আর টি আর আই কনস্ট্যান্ট। 3 নম্বর থেকে আমরা কি পেলাম? এইচ প্রপোর্শনাল টু টি যখন আই আর আর কনস্ট্যান্ট। তাহলে এই তিনটেকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই, মানে তোমরা লিখবে যে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে আমরা পাই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এইচ প্রপোর্শনাল টু কি আই স্কোয়ার আর টি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে যে কোনো প্রপোর্শনাল সম্পর্কে আমরা যদি সমান করতে চাই কি করতে হয়? সমানুপাতিক ধ্রুবক, একটা ধ্রুবক গুণ করতে হয় কিন্তু বলবে না, সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয় বা প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে এখানে যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমরা গুণ করবো সেটা হচ্ছে কে। তাহলে এইচ ইকুয়াল টু কে আই স্কোয়ার আর টি। এই যে কে, এই কে এর একটা বিশেষত্ব আছে। ঠিক আছে, এই কে, কে এখানে কে সমানুপাতিক ধ্রুবক, বুঝতেই পারছো, সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা কে এর মান এবার কার উপর নির্ভর করে? কে এর মান অনেকের উপর নির্ভর করবে, কে এর মান এদের প্রত্যেকের উপরই নির্ভর করে। কে ছাড়া বাকি কতগুলো রাশি আছে দেখতো? 4টে রাশি আছে, আই আর টি এইচ। তাহলে কে এর মান আই আর টি ও এইচ এর উপর নির্ভর করে, নির্ভর করে। ঠিক আছে, কে এর মান আই আর এইচ এবং টি এর উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এই নিচের জিনিসটা আমি আবার উপরে লিখছি, এইচ ইকুয়াল টু কে ইন্টু আই স্কোয়ার আর টি। তাহলে এখানে কি বললাম যে কে এর মানটা আই আর টি ও এইচ এর উপর নির্ভর করে। ঠিক আছে, মনে কর তুই আই কে নিলি অ্যাম্পিয়ারে, আর কে নিলি ওহমে, টি কে নিলি সেকেন্ডে। ঠিক আছে, টি কে নিলি সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আর কাকে নিতে হবে? 4 জনের উপর নির্ভর করে তো, কে ছাড়া বাকি 4 জন। আর এইচ কে ধরে নিলি তুই ক্যালোরিতে। ঠিক আছে, এইচ কে ধরে নিলি ক্যালোরিতে। তাহলে তখন কে এর মান কিন্তু তখন হবে, তখন কে ইজ ইকুয়াল টু 0.24। কেন? ওই যে 4.2 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে তখন কে এর ভ্যালু হবে 0.24। তার মানে তুই যদি ক্যালোরিতে কোনো পরিবাহীতে তড়িৎ যাওয়ার জন্য কত তাপ উৎপন্ন হচ্ছে, সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ আর সময় এগুলো জেনে তুই যদি উৎপন্ন তাপটাকে ক্যালোরিতে আমরা যদি বের করতে চাই, ক্যালোরিতে যদি বের করতে চাই, তাহলে জন্য আমাদের ফর্মুলাটা হবে এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। বা তুই এইভাবে লিখতে পারিস এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2। ঠিক আছে, যা ইচ্ছা তোর। যদি আমরা ক্যালোরিতে বের করতে চাই, এখানে এইচ কিসে বেরোবে? ক্যালোরিতে। এখানে এইচ কিসে বেরোবে? ক্যালোরিতে। এবার ক্যালোরিটাকে তুই যদি জুলে কনভার্ট করিস, ঠিক আছে, এখানে পর্যন্ত লিখে নাও। লেখা হয়ে গেছে? লেখা হয়নি? তাড়াতাড়ি লেখ। বলো, দেখ।
দেখো তাহলে এইচ কে আমরা যদি ক্যালোরিতে বের করি আমরা তাহলে কিন্তু এই ফর্মুলাটা লিখবো, ঠিক আছে তো? আচ্ছা, এটা লেখা হয়ে গেছে? সোনা লেখা হয়েছে? সোনামণি লেখা হয়েছিল সব তোদের? লাস্ট লাইনটা তাড়াতাড়ি লেখ। এবারে দেখো আই অ্যাম্পিয়ারই থাকলো, আর ওহমেই থাকলো, টাইম সেকেন্ডেই থাকলো, ঠিক আছে? কিন্তু এইচ কে আমরা ক্যালোরির জায়গায় জুলে নির্ণয় করতে চাইছি, জুল। তাহলে এইচ কে যদি আমরা ক্যালোরির জায়গায় জুলে নির্ণয় করতে চাই তাহলে কে এর ভ্যালু তখন হবে 1। তখন ফর্মুলাটা হবে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। বোঝা গেছে তো? এবার শুভম আছে, শুভমের মনে কোশ্চেন আসবে যে 4.2 বা 0.24, যখনই আমরা এটা বাকিগুলো তো একই রাখছি, জুলকে ক্যালোরি করে দিলেই 4.2 চলে আসছে বা 0.24 চলে আসছে, ক্যালোরিকে জুল করে দিলে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়, তুই প্রথমে ধর এইচ কে ক্যালোরিতে বের করে ফেলেছিস, তাহলে আর এইটা বেরোবে তো তোর। এবার আমরা কি জানি 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। মানে 1 ক্যালোরি সমান যদি 4.2 জুল হয় তাহলে তোর বেরিয়েছে কত ক্যালোরি? আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। তাহলে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি সমান, তাহলে 4.2 ইন্টু আই স্কোয়ার আর টি বাই 4.2 এত জুল, তাই তো? কারণ 1 ক্যালোরি সমান এত জুল হলে এত ক্যালোরি সমান তাহলে এত জুল, তাহলে 4.2 কেটে গেল আই স্কোয়ার আর টি জুল, ঠিক আছে? তাহলে তুই যদি সিজিএস বার মানে হিটটাকে যদি ক্যালোরিতে প্রকাশ করতে চাস 0.24 দিয়ে গুণ করবি বা 4.2 দিয়ে ভাগ করবি। হ্যাঁ, হ্যাঁ কোশ্চেনে বলা থাকে, বা যদি না বলে তোর যা ইচ্ছা তুই করবি, ঠিক আছে? আর যদি জুলে বের করতে চাস তাহলে কিছু দিয়ে ভাগ করবি না, যা বেরোবে তাই লিখে দিবি। এটাই হচ্ছে সুবিধা এই অঙ্কে। বোঝা গেছে তো? তাহলে এই জায়গা থেকে অঙ্ক পড়ে খুব, আমি করাচ্ছি অঙ্ক, চিন্তা নেই কোনো। এরপর আমার একটা কোশ্চেন আছে তোদেরকে, লেখা হয়েছে? হুম, কোশ্চেনটা হচ্ছে এখানে পর্যন্ত একবার লিখে নে, এগুলো লিখে নে, তো পরে দেখবি মনে হবে কি করে, কেন আমরা 4.2 তে এখানে ভাগ করবো ওখানে করবো না কেন, ফর্মুলা তো সবার জন্য এক হয়, এটা আবার কি পক্ষপাতিত্ব এসব মনে হবে বহু কিছু। আচ্ছা, এবার ধরো আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম যে ধরো এই দিক থেকে এই দিকে কারেন্ট গেলে, যদি এই দিক থেকে এই দিকে কারেন্ট গেল, এ হিরো, এই দিক থেকে এই দিকে ধরো কারেন্ট গেল, তাহলে তার জন্য এইচ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? বাকি সব সেম, পরিবাহী রোধ সময় সেম। এই দিক থেকে এই দিকে যদি কারেন্ট আসে তাহলে ধর এইচ ড্যাশ পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে এই এইচ আর এইচ ড্যাশ আর এইচ দুজনের সমান হবে না সমান হবে না? সমান হবে শিওর? হুম, দেখ সময় কি দিকের উপর নির্ভর করে? করে না। রোধ কি দিকের উপর নির্ভর করে? করে না। প্রবাহ মাত্রা দিকের উপর নির্ভর করে, প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট দিক থাকে, ক্লাস 9-এ পড়ানো হয় না যে তড়িৎ প্রবাহ মাত্রার একটা রাশি যার মান আর দিক অভিমুখ দুটোই আছে, তা সত্ত্বেও এটা স্কেলার রাশি। কেন? কারণ ভেক্টর যোগের সূত্র মানে না। তাহলে প্রবাহ মাত্রা দিকের উপর নির্ভর করে, তাই তো? তাহলে প্রবাহ মাত্রা যদি দিকের উপর নির্ভর করে তাহলে এখানে তো দিকের একটা ব্যাপার চলে আসতো। কিন্তু তুই যদি বাঁ দিক থেকে ডান দিকে কারেন্ট যাওয়াটাকে, মানে এই দিক থেকে এই দিকে কারেন্ট যাওয়াটাকে প্লাস মনে করিস, তাহলে এই দিক থেকে এই দিকে কারেন্ট আসাটাকে যদি মাইনাস মনে করিস, যাই মনে করিস না কেন, তোর ফর্মুলা কি? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তুই প্লাস নে মাইনাস নে কেন, স্কোয়ার সবসময় কি হয়ে যাবে? প্লাস। তার মানে কি? তাহলে এই দিক থেকে এই দিকে যা বা এই দিক থেকে এই দিকে তাপ একই উৎপন্ন হবে, মানে এইচ ড্যাশ অলওয়েজ এইচ হবে। তাহলেও কোনো ব্যাপার নাই, তাহলেও একই হবে। হুম, না না না, অভিকর্ষের সাথে এখানে ব্যাপার কিছু নাই, অভিকর্ষের বিপরীতে নিয়ে যা আর অভিকর্ষের দিকে নিয়ে আয়, ঠিক আছে? না, অভিকর্ষ বল কারেন্ট টানবে ওরে গাধা, এমনি বল ভরের জন্য সৃষ্টি হয়। তোকে পৃথিবী কেন টানছে? তোর ভর আছে বলে টানছে, এটা দাও তো। পৃথিবী তোকে টানছে তোর ভর আছে বলে, ঠিক আছে? তাহলে তোর তোর জন্য পৃথিবীতে বল কোথা থেকে সৃষ্টি হলো? ভরের জন্য। আর কারেন্টের তড়িৎ বলটা কিসের জন্য সৃষ্টি হয়? চার্জের জন্য, আধানের জন্য, ঠিক আছে? আধানের ভর থাকে, আধানের ভর থাকে, কিন্তু মানে তড়িৎ বল আর মহাকর্ষ বল দুটো তো আলাদা জিনিস, একই জিনিস তো নয়। তড়িৎ বল সৃষ্টি হয় আধানের জন্য আর মহাকর্ষ বল ভরের জন্য।
তাহলে এখান থেকে আমাদের তো অঙ্ক পড়বে। তাহলে অঙ্ক আমি এটা কিভাবে দেবো, মন থেকে একটা দিই। ঠিক আছে, অঙ্ক করো সোনা, অঙ্ক করো। 10 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 2 মিনিট চললে কত তাপ উৎপন্ন হবে? ঠিক আছে, 10 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 2 মিনিট চললে কত তাপ উৎপন্ন হবে? তাহলে এই প্রবলেমটা আমরা কি করে করবো, দেখো বলেছে এখানে কত তাপ, না তোমাকে বলে দিয়েছে ক্যালোরিতে, না তোমাকে বলে দিয়েছে জুলে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো, আমি দুটোই করে দিচ্ছি যাতে তোদেরকে বলে দিলে করতে পারিস। তাহলে এখানে হচ্ছে সবার প্রথম আমাদেরকে কি লিখতে হবে বলো তো, কোনো অঙ্ক করতে গেলে যেটা চেয়েছে সেটা তার ফর্মুলাটা, বা যেগুলো দেওয়া আছে সেগুলো আস্তে আস্তে লিখে নিতে পারো। আর ইকুয়াল টু 10 ওহম, আই ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, টি ইকুয়াল টু 2 মিনিট। কিন্তু মিনিট রাখলে তো হবে না, কিসে নিয়ে যেতে হবে, সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে 120 সেকেন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে এইচ, তাহলে ফর্মুলা হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। বুঝতে পেরেছো তো? আমি এটা না লিখে লিখলাম এইচ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তার মানে আমি একে কিসে বের করতে চাইছি, ক্যালোরিতে বের করতে চাইছি। ঠিক আছে তো, তাহলে 0.24 ইন্টু আয়ের ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার, ও 5 স্কোয়ার, সরি, ইন্টু 10 ইন্টু টি এর ভ্যালু কত, 120। তাহলে এর একটা শূন্য এর একটা শূন্য, দুটো শূন্য নিলে এটা 24 হয়ে যাবে। 24 ইন্টু 25 ইন্টু 12, তখন কত হচ্ছে 24, 25, 12টা 25, 4টে 25 মানে 100, 12টা 25 মানে কত, 4টে 25 মানে 100, 12টা 25 মানে 300, তাহলে তাই তো। এবার 25 ইন্টু 12 করে গাদা 300 হবে। 4টে 25 মানে যদি 100 হয়, 12টা 25 মানে 300 হবে না, 300 আর 24, 3 24 72, মানে 7200 ক্যালোরি। কিভাবে করছি কেন, প্রথমে ক্যালোরিটা করে দিলাম। ঠিক আছে, তাহলে 7200 ক্যালোরি। ঠিক আছে, আর এটাকেই যদি আমি জুলে করতে চাই, জুলে বের করতে চাই, তাহলে এইচ ইকুয়াল টু ডাইরেক্ট আই স্কোয়ার আর টি লিখবো। তাহলে আয়ের ভ্যালু কত, 5 অ্যাম্পিয়ার, 5 স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে 10, আর টি এর ভ্যালু হচ্ছে 120। তার মানে 25 ইন্টু 10 ইন্টু 120, 5 12 60, আর 12 2 24, আর 6 কত, 30, একটা দুটো, এত জুল, 30,000 জুল নাকি। তাহলে এইভাবেই অঙ্কগুলো করতে হয়, বোঝা গেছে তো? এই হিরো, বোঝা গেছে? আরেকটা টাইপের এখানে অঙ্ক দিচ্ছি। 10 ওহম, ধরো 20 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীতে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা গেলে কি হারে তাপ উৎপন্ন হবে? এই একটা টাইপের অঙ্ক পড়ে, কি হারে তাপ উৎপন্ন হবে। 20 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীতে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা গেলে কি হারে তাপ উৎপন্ন হবে? হ্যাঁ, ঠিক আছে, এটা করো, করার চেষ্টা করতে দেখি হয় নাকি।
একক সময় 2000 জুল হতে পারে। আচ্ছা দেখো, এই যে তোমাদের মনে হবে যে এখানে কি হারে তাপ উৎপন্ন হবে বলেছে, তাহলে আমাদের টি কোথায়? টি দরকার নাই। কি হারে বলছে মানে কি, হার মানে কি নিচের সময়, কি হারে যখন বলবে তাপ উৎপন্ন হবে, তাপ কত উৎপন্ন হলে হবে বললে এইচ এর মান বের করতে হবে। কিন্তু কি হারে তাপ উৎপন্ন হবে বললে এইচ বাই টি এর মান বের করতে হবে, তাই তো? তাহলে আমার এখানে আই এর ভ্যালু দেওয়া আছে কত, 10 অ্যাম্পিয়ার, আর আর এর ভ্যালু দেওয়া আছে 20 ওহম। তাহলে এইচ বাই টি আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এইচ বাই টি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 10 × 10 × 20, তার মানে 2000 জুল। 2000 জুল পার সেকেন্ড, কারণ কি এইচ এর জন্য জুল আর সময়ের জন্য সেকেন্ড। 2000 জুল পার সেকেন্ড। আর এটাকেই আমরা যদি ক্যালোরিতে করতে চাইতাম কত ক্যালোরি পার সেকেন্ড, তাহলে আমাদেরকে কি করতে হতো, 0.24 আই স্কোয়ার, এখানে 0.24 গুণ হতো একটা শুধু, ঠিক আছে? তাহলে কত হতো, 24 × 200 ক্যালোরি পার সেকেন্ড, 4800 ক্যালোরি পার সেকেন্ড হতো, ঠিক আছে? 48,000, 4800, 480 হবে। সবসময় জানবি জুলে উৎপন্ন তাপ বেশি, ক্যালোরিতে তাপ উৎপন্ন তাপ কম হতে। এবারে 0.24 ইন্টু 100 ইন্টু 20, তাহলে এইটাতে 24 × 20 হবে, তার মানে 480 ক্যালোরি পার সেকেন্ড হতো। ক্যালোরিতে উৎপন্ন তাপ সবসময় জুলের থেকে কম হয়। এটা উল্টো জিনিস, নর্মালি কি হয়, সিজিএস এ কম, এসআই তে বেশি। এটা এখানে উল্টো হয়ে যাবে, ঠিক আছে? 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কোনো পরিবাহিতে যদি তড়িৎ যায়, কোনো পরিবাহিতে যদি তড়িৎ যায়, তারপরে যে তাপ উৎপন্ন হচ্ছে, এটার কি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ব্যবহারিক প্রয়োগ আছে, তাই তো? ক্ষতিকর দিকও আছে, আবার ভালো দিকও আছে। তাহলে আমরা যদি নিজে থেকে ব্যবহার করতে চাই, তাহলে আমরা ভালো দিকটাই ব্যবহার করব। তাহলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি আছে, অফ হিটিং এফেক্ট অফ কারেন্ট। ইস্ত্রি, ঠিক আছে? স্ত্রী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি? স্ত্রী জামা কাপড় পালিশ করে, আর স্ত্রী স্বামীকে পালিশ করে, ঠিক আছে? এইদিকে দেখা, তাহলে এক হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক ইস্ত্রি, বুঝতে পেরেছো তো? ইলেকট্রিক ইস্ত্রি, স্ত্রী নয় কিন্তু, হ্যাঁ। ইলেকট্রিক ইস্ত্রিতে কি করা হয়, সরু নাইক্রোম তার রাখা হয়, নাইক্রোম। স্ত্রী, স্ত্রী বানান আলাদা, স্ত্রী বানান তোর জন্য লাভ নাই, তো স্ত্রী হোক তবে জানবি, ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে তোমরা যদি ছবি দেখো, বা তোমরা ইলেকট্রিক ইস্ত্রি দেখেওছো, সবার বাড়িতেই আছে, ওখানে ভেতরে সরু নাইক্রোমের তার দেওয়া থাকে। কেন? কারণ নাইক্রোমের তারটা সরু দেওয়া থাকে এবং জড়িয়ে জড়িয়ে রাখা থাকে। সরু দেওয়ার ফলে কি লাভ হয়, রোদটা বেশি হয়। কারণ আমরা কি জানি, মোটা জিনিসের রোদ কম, সরু জিনিসের রোদ বেশি। আর রোদ যদি বেশি হয়, এইচ প্রপোর্শনাল টু কি, আর তো যা রোদ বেশি সেখানে বেশি তাপ উৎপন্ন হবে। আর যেটা দিয়ে পালিশ করে ওখানটা কি শক লাগে? লাগে না, ওখানে অভ্রের চাদর দেওয়া থাকে, ঠিক আছে? তাহলে এটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বুঝতে পেরেছো তো? ইস্ত্রি, ঠিক আছে? হিটার, বৈদ্যুতিক হিটার বা নর্মাল হিটার, রান্নার হিটার বা ঘর গরম করা হিটার, ঠিক আছে? তোমরা যদি হিটার দেখে দেখো, আমাদের এই এগুলোতে ছিল সরু সরু তার ভেতরে জড়ানো থাকে। আর এমনি হিটারও দেখবি সরু তার জড়ানো থাকে। কি হবে, কেন জড়ানো থাকে? ঠিক আছে, হ্যাঁ। তার কারণ হচ্ছে যে সরু তার দিয়ে কি, সরু তারে রোদ বেশি, তার মানে কি, রোদ বেশি মানে বেশি তাপ উৎপন্ন হবে, কারণ এইচ প্রপোর্শনাল টু কি, আর। বুঝে গেছে? তাহলে হিটারও কিন্তু নাইক্রোম তারই ব্যবহার করা হয়। আচ্ছা, বৈদ্যুতিক বাল্ব কি করে জ্বলে? এলইডি টেলিডি কথা এখন বাদ দে, যে আগে যে ছিল বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্টটা, ঠিক আছে? বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট, দেখো বৈদ্যুতিক বাল্ব, এটা মনে করো একটা বৈদ্যুতিক বাল্ব, এলইডি সেমিকন্ডাক্টর,
তাহলে এইটা দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, ওর কিন্তু এখানে এরকম থাকে, ঠিক আছে? তাহলে একটা দিয়ে কারেন্ট যায় আর বেরিয়ে চলে আসে। তো এইটা খুব সরু ফিলামেন্টটা থাকে, ঠিক আছে? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়, বা টাংস্টেন এর সংকর ধাতু উলফ্রেমাইট দিয়ে তৈরি হয়। ওই টাংস্টেন নাহলে টাংস্টেনের সংকর ধাতু, কারণ ওর কি বেশি, টাংস্টেন ধাতুর হচ্ছে গলনাঙ্ক অনেক বেশি, ঠিক আছে? 3380 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক। তুই যেখানে তামার তার দিয়ে ফিলামেন্ট বানাতে চাস কোনোদিন হবে না, ঠিক আছে? গলে যাবে, প্লাস ও তো কারেন্ট পাস করে দেবে। গরম কি করে হবে? গরম হতে হবে, তো গরম হতে গেলে কি কারেন্ট পাস করা চলবে না, মানে রোদ বেশি হতে হবে, ঠিক আছে? ধ্যাৎ, কাটলে গেলে কারেন্টই যাবে না, চলবে? ঠিক আছে। হ্যাঁ, তাপ পাওয়া যাবে, কিন্তু ওর মধ্যে কারেন্টটা কিন্তু যেতে হবে রে, ঠিক আছে? তাহলে এখানে কি, এই যে এত রোদ বেশি বলে কি এটা লাল মতো হয়ে জ্বলে, যার ফলে আমরা আলো পাই। বুঝতে পারছিস তো? হ্যাঁ, তাপটা ধরে রাখতে পারবে, তা ধরে রাখতে পারবে না, তো আর তুই চালাবি কি করে? রোদে একবার গরম করবি আর এনে ইয়ে করবি, ইস্ত্রি করবি, আবার গরম করবি আবার ইস্ত্রি করবি। কারেন্ট তো প্রভাব, তড়িৎ প্রবাহ অপরিবাহিত। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো তড়িৎ প্রবাহের তাপীয় প্রবাহের একটা মানে উদাহরণ। এবার ইম্পর্টেন্টটা দেখ, এগুলো তো ইম্পর্টেন্ট বটেই, কিন্তু ফিলামেন্ট, এই তোর ফিউজ, বৈদ্যুতিক ফিউজ, ইলেকট্রিক ফিউজ, ঠিক আছে? ফিউজ জিনিসটা কি? ফিউজ হচ্ছে, ফিউজকে কেন ব্যবহার করা হয় বলতো? সতর্কতার জন্য, যে কোনো জায়গায় যদি কোনো কারণে প্রবাহ মাত্রা বেশি হয়ে যায় তাহলে ফিউজ দেওয়া হয়। ফিউজ জিনিসটাকে কি হতে হবে বলতো? ফিউজের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, মনে কর এই জায়গাতে একটা কোনো দামি জিনিস আছে, ঠিক আছে? তো এটা মনে কর খুব দামি জিনিস, দামি, এইখানে কারেন্ট ঢোকার আগে এখানে ফিউজ দিয়ে দিতে হয়। সেই ফিউজের মাপটা এমন করে করা হয়, এই দামি জিনিসটা সাপোজ ধর 100 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে নষ্ট হয়ে যাবে, এখানে ফিউজটাকে এমন ভাবে দেওয়া হয় যেটা ম্যাক্সিমাম 100 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, তার থেকে বেশি কারেন্ট গেলেই দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই কারেন্টটাকে যেতেই দেবে না, তার আগে এই ফিউজের তারটা কেটে যাবে। এবার কি করে কাটবে? এর জন্য ফিউজকে কি হতে হয়, কম গলনাঙ্ক, মানে এর গলনাঙ্ক যেন কম হয়, মানে সহজে যেন গলে যায়। তাহলে তুই দিয়ে দিয়েছিস আর গলছেই না, তার তার যদি না গলে তো কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে গেলে চলে, হ্যাঁ, তামা দিতে পারবি না, তামা কোনোদিনই দিতে পারবি না, ঠিক আছে? কোনো ফিউজটার তামা তৈরি দেখেছিস? কম গলনাঙ্ক, ঠিক আছে, কিন্তু উচ্চ রোধাঙ্ক, মানে রোদ বেশি হতে হবে, নাহলে তো রোদই নাই, রোদ যদি না থাকে ও তো গলবেই না, রোদ যদি না থাকে তাপ উৎপন্ন হবে না, মানে রোদ যদি বেশি না হয় তাপও বেশি উৎপন্ন হবে না। তাহলে কম গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট পদার্থ দিয়ে আমাদের ফিউজদার তৈরি করা হয়। তাহলে ফিউজদার কিভাবে তৈরি করা হয়, যা গলনাঙ্ক হবে কম আর রোধাঙ্ক হবে বেশি, ঠিক আছে? তাহলে সেটাতে ফিউজদার তৈরি করে, ফিউজদার যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে একটা সংকর ধাতু, ঠিক আছে? সেখানে কি কি থাকে, লেড আর টিন, পিবি আর এসএন। কিভাবে থাকে, 75% পিবি থাকে আর 25% এসএন থাকে। এই দিয়ে যে সংকর ধাতুটা তৈরি হয় এটাকে ফিউজ তারের জন্য নর্মালি ব্যবহার করা হয়, ঠিক আছে? ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হবে বলতো? শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে, ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, ঠিক আছে? ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা করে ফিউজ থাকে, প্রত্যেকটা দামি জিনিসের ভেতরে একটা করে ফিউজ থাকে। হ্যাঁ, ভেতরে থাকে। টিভির ফিউজ উড়ে যায় অনেক সময় বলে দেখবি, টিভিতে একটা 20 টাকা 25 টাকা করে দাম, আগে তো পাওয়া যেত, এখন তো ওই টিভি উঠে গেছে, এখন সব এলইডি টিভি হয়ে গেছে। 20 টাকা 25 টাকা করে দাম, ওই টিভির ফিউজ উড়ে যায় মাঝে মাঝে, বুঝতে পেরেছিস তো? তোদের গল্প এক। আচ্ছা দেখো, এই আসতে কোনো জায়গাতে তুই যদি ফিউজ তার কিনতে যাস, ঠিক আছে, তাহলে সেই ফিউজ তার কেনার সময় কিন্তু একটা রেটিং করে দেওয়া থাকে। যেমন ধর কোনো একটা ফিউজ তার তুই কিনলি, তোকে বলে দিল যে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার, 5 অ্যাম্পিয়ার ফিউজ, এই কথাটার মানে কি, মানে ওই যে ফিউজটা আছে তার মধ্য দিয়ে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারবে, তার থেকে বেশি কারেন্ট গেলে কিন্তু ফিউজ তারটা গলে যাবে। বুঝে গেছে তো? তাহলে এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার। এবার এক্ষুনি বলছিলি না ফিউজ তার তামার, ফিউজ তার তামার তৈরি হবে না, কারণ তামার রোধাঙ্ক কি, কম। রোধাঙ্ক যদি কম হয় আর তামার গলনাঙ্ক বেশি,
তাহলে কি ওটা গলবেই না তো। ফিউজ তারের কাজ কি, যেন এক্সেস কারেন্ট চলে এলে যেন সেটাকে আটকে দেয়, মানে আটকে কি করে দেবে, নিজে গলে যাবে, মানে একটা সেতুর মতো। যদি ভারী জিনিস আছে ভেঙে পড়ে যাবে, ওই পারে যেতে দেবে না, কারণ ওই পারে গেলি ওই পারের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এই যত দামি জিনিস, এটা ফিউজ তার, এটা কারেন্ট আসছে, বেশি কারেন্ট এলে গলে নিচে পড়ে যাবে। বুঝতে পারছো, তাহলে কি কারেন্ট যেতে পেলো না। আর কাটা সার্কিটে তো কোনোদিন কারেন্ট যায় না, কারেন্ট যেতে গেলে কি ক্লোজ সার্কিট দরকার আমাদের। ঠিক আছে এই হুম, গরম হলে তাপ উৎপন্ন হয় না, হিট হলে আলো আলো উৎপন্ন, হিট হলে আলো উৎপন্ন হয় না। আজব ছেলে রে তুই। হ্যাঁ না, সেরকম তো হবে না, দুটো তো প্রপার্টি আলাদা রকম। তুই কি হিটে মানে বৈদ্যুতিক বাল্বে যে কোনো তার ঢোকাতে পারবি, যেটা ফিউজ ব্যবহার করছে ওটা তো করতে পারবি না। ফিউজ দ্বারে কি করে আলো উৎপন্ন হবে, ফিউজ দ্বারে তো গলনাঙ্ক কম রোধাঙ্ক বেশি, মানে ও তো গলে যাবে, উত্তপ্ত হওয়ার আগেই গলে যাবে। আর ওটা কি, ওটা গলবে না, মানে ফিলামেন্ট যেটা হবে তার রোধাঙ্ক বেশি হবে, গলনাঙ্কও বেশি হবে। নাহলে আলো জ্বালাতে গিয়ে আলো গলে গেল, তা তো হবে না। কিন্তু ফিউজ দ্বার কি, গলনাঙ্কটা কম হবে যাতে গলে গিয়ে সার্কিটটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে তো। কাঁচের গলনাঙ্ক, এবার এবার তার বৈদ্যুতিক বাল্বের ভেতরে বিভিন্ন রকম নিষ্ক্রিয় গ্যাস গুলোকে দেওয়া হয় যাতে ভেতরে কোনো রকম বিক্রিয়া না ঘটে। আচ্ছা, এই যে নাইক্রোম তার ব্যবহার করা হয়, নাইক্রোম তারটা কি কি দিয়ে তৈরি? নাইক্রোম যদি ইংরেজিতে লিখিস ওর মধ্যে কিন্তু তিনটে আছে। নাইক্রোম তার মানে কি, নিকেল, ক্রোমিয়াম, আর এম বলছে মানে ম্যাঙ্গানিজ, আর কিছুটা লোহা থাকে। ঠিক আছে, এটা এক্সট্রা কিছুটা লোহা থাকে, এটা হচ্ছে নাইক্রোম। নাইক্রোম। আচ্ছা, যদি ম্যাঙ্গানিন বলে কোনো জিনিস, বলে ম্যাঙ্গানিজ নয় কিন্তু ম্যাঙ্গানিন, এটাও একটা সংকর ধাতু। ম্যাঙ্গানিনটা কি কি দিয়ে তৈরি? কপার, ম্যাঙ্গানিজ, আর নিকেল দিয়ে ম্যাঙ্গানিন তৈরি। বোঝা গেছে তো। ম্যাঙ্গানিন এটাও একটা সংকর ধাতু, কপার, ম্যাঙ্গানিজ আর নিকেল দিয়ে তৈরি। নাইক্রোম এটাও সংকর ধাতু, নিকেল। নাইক্রোম নামটা মনে রাখবি আর তার সঙ্গে লোহাটা মনে রাখবি, বুঝতে পেরেছিস তো। নাইক্রোম, নিকেল, নাইক্রোম, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখবি বাড়িতে এমসিবি ইউজ করা হয়, এমসিবি। ঠিক আছে। আচ্ছা, ফিউজদার তাহলে কিসের উপর ভিত্তি করে কাজ করে? তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর ভিত্তি করে ফিউজদার কাজ করে। এখন বাড়িতে আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে এমসিবি। এমসিবির পুরো কথা হচ্ছে মিনিয়েচার, মিনিয়েচার সার্কিট, সার্কিট ব্রেকার। ঠিক আছে, এমসিবির পুরো কথা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার, বেকার নয়, ব্রেকার। ঠিক আছে। আর ফিউজদারের কাজ কি, ওটাও সার্কিট ব্রেকার, মানে সার্কিট ব্রেক করে দেবে, মানে কারেন্ট যেতে দেবে না। আর তোর এমসিবি এটাও ফিউজের মধ্যে কাজ করে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ফিউজদার কিসের উপর ভিত্তি করে কাজ করে? তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আর এইটা কাজ করে এমসিবি তড়িৎ প্রবাহের, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। তার মানে কি, তোদের এই চ্যাপ্টারের শেষের দিকে আছে যে কোনো জায়গাতে যদি কারেন্ট যায় তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যায়, সেই ফিল্ডটার উপর ডিপেন্ড করে এই জিনিসটা কাজ করে। ঠিক আছে, অবশ্যই এমসিবি ভালো, গলে যাওয়ার কোনো ব্যাপার নাই। ফিউজদার কেটে গেলে আবার নতুন ফিউজদার লাগাতে হবে তো। এমসিবি কি, ধর কোনো জায়গাতে এক্সেস কারেন্ট চলে এসছে, তাহলে ভেরিয়েশন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। যখনই ভেরিয়েশন ম্যাগনেটিক ফিল্ড চলে যাবে না, এটা তখন কাঁটাটা ফট করে সরে যাবে, মানে কি সার্কিটটা ব্রেক হয়ে যাবে। আবার যখন কারেন্ট ঠিক হয়ে গেল এসে জুড়ে যাবে। ঠিক আছে, তাহলে নষ্ট হচ্ছে না তো বারবার। ওটাই তো, নেমে যায়, নেমে যায়। এবার আমরা তুলে তুলে দেবো। ওই নামছে কেন, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ চুম্বকীয় ফল, ওইভাবে ওটা তৈরি করা আছে। যখনই কারেন্ট বেশি যাবে তখন মানে বেশি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সরি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, নেমে যাবে, এটা সরে যাবে। ঠিক আছে, এবার তুললে আবার জ্বলবে, তাহলে কি তোর নষ্ট হচ্ছে কি? নষ্ট হচ্ছে না, কিন্তু তোর যদি ফিউজ হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে এখানে যেমন এমসিবি লাগানো আছে, ঠিক আছে না, ওটা নেমে যাবে, যদি কোথাও কিছু ওটা নেমে যাবে। আর এই সিস্টেমটা কিন্তু 2010-12 সাল করে এসছে এমসিবি, বা মানে আমাদের গ্রামে গঞ্জে আর কি। ঠিক আছে, কিন্তু তার আগে পর্যন্ত কি বলতো, এরকম ফিউজ থাকতো, কিছু হলেই ফিউজটা উড়ে যেত। সে কাটা রুট বলা হতো,
জুড়তে হতো, মানে খুলে দেখতে হতো তারটা কেটে গেছে, আবার তার দিয়ে আবার জুড়ে ঢুকে দিতে হতো, তাহলে চলতো। তাহলে বারবার নষ্ট হচ্ছে, এটা নষ্ট হওয়ার কিছু নাই, নেমে যাবে তুলে দিবি। ঠিক আছে, নেমে যাবে, সব চেক করে দিবি কোথায় কি হয়েছে, দিয়ে তুলে দিবি। বুঝে গেছে তো? তাহলে এই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত বিভিন্ন রকম অঙ্ক। আর দু একটা অঙ্ক কর, দিয়ে আজকে তাহলে ছেড়ে দেবো। একটু ছেড়ে দেবো, একটু। লেখো 30 ওহম রোধের মধ্য দিয়ে, অঙ্ক বলছি লেখো 30 ওহম রোধের মধ্য দিয়ে 30 ওহম রোধের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা কত সময় ধরে গেলে 12,500 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। 12,500 ক্যালোরি তাপ উৎপন্ন, 30 ওহম রোধের মধ্য দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কত সময় ধরে গেলে 12,500 ক্যালোরি তাপ উৎপন্ন। পরের দিনে যে ক্লাসটা হবে সেটা বিওটির অঙ্কগুলো করানো হবে। তড়িৎ শক্তি বিওটি, কত ইউনিট কারেন্ট খরচ, কত বিদ্যুতের বিল আসবে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক করানো হবে। ওই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসবেই, এখান থেকেও আসে, ওখান থেকেও আসে, সুতরাং পরের দিন ওই টপিকটাও পড়ানো হবে, প্লাস অঙ্ক একসাথে করে দেওয়া হবে। তো পরের দিন কেউ ভুল করেও অফ করবে না। দিয়ে যে ইলেকট্রিসিটির যে ফার্স্ট পার্ট, ওটা পরের দিনই শেষ করে দেওয়া হবে। আর রবিবারে ইলেকট্রিসিটি ফার্স্ট পার্টের এক্সাম। ঠিক আছে সোনা? হুম, কি গো? সোনা গলে গেছে গরমে? সোনা গলে কি হয়ে গেছে, রূপো? সোনাকে মেরে মেরে তামা বানিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, এই যে রাজীব, তুই সোনা তো, তোর তামা করে দেবো মেরে মেরে, তুই যদি না ঠিকঠাক করিস। ও সোনা, ঠিক আছে। আর বাড়িতে গিয়ে বলবি তামা বলে বলা প্র্যাকটিস করো, কারণ আমি আর কিছুদিনের মধ্যে তামা হয়ে যাবো মার্কে। করো, এটা করো। দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে কি বলেছে বলতো, ক্যালোরিতে তাপ উৎপন্ন করতে হবে। ঠিক আছে, তার মানে তোমাকে এখানে ফর্মুলাটা হবে এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। দেখো এইদিকে এইচ ইকুয়াল টু 0.24 হবে, কিন্তু কারণ ক্যালোরি বলেছে যেহেতু, যদি জুল বলতো তাহলে শুধু আই স্কোয়ার আর টি হতো। ঠিক আছে, এবার কি বের করতে বলছে, টি, তার মানে কি এইচ, টি ইকুয়াল টু কি হবে, এইচ ডিভাইডেড বাই 0.24 ইন্টু কি হবে, আই স্কোয়ার আর, তাই তো? তাহলে 1/0.24 মানে কি 4.2, তাহলে 4.2 ইন্টু এইচ ডিভাইডেড বাই আই স্কোয়ার ইন্টু আর। তাহলে 4.2 ইন্টু 12,500 ডিভাইডেড বাই আয়ের ভ্যালু কত, 8, ইন্টু 8, দুটো আয় আছে, ইন্টু 8 মানে 30। তাহলে এটা যদি আমরা শূন্যটা কেটে দিই, কেটে গেল। এবার কি করে কাটবো রে, 3 দিয়ে 42 কি কাটাবে, 3 14 42, 1.4, তাই তো? তাহলে এটা হবে 14 ইন্টু 125 ডিভাইডেড বাই 8 ইন্টু 8। 2 দিয়ে যদি কাটিস 7, আর এটা 2 দিয়ে কাটলে 4। 7 ইন্টু 125 মানে কত হবে, 700, আর 7টা 125 মানে 125, মানে 825। 7 ইন্টু 125 মানে 825, তো ডিভাইডেড বাই 4 7 28, এত সেকেন্ড। এবার এটা কাটাকুটি করবি তোরা। ঠিক আছে, কত হচ্ছে দেখ, 825 ডিভাইডেড বাই 28, 825 ডিভাইডেড বাই 28, তাই তো?
7×25 কত? 175। 6×25 150 তো। 7×25 175, তার মানে 700 + 175 875 হবে। গাধার দল একবারে তোরা। ঠিক আছে, তো বল তোরা। 875 ডিভাইডেড বাই কত? 28। তারপরে 31.25 এরকম কিছু একটা হচ্ছে নাকি? ঠিক আছে, তাহলে এত সেকেন্ড। তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পড়বে, ঠিক আছে তো।